হ্যালো হিলার্স। সো আজকে আমরা আমাদের ফার্স্ট হিলার্স ব্যাচের ওরিয়েন্টেশন সেশন। তো সবার আগে আমি একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই তোমাদের সামনে, হোয়াই টু বিকাম এ ডক্টর? ডাক্তার কেন হতে চাও? সো আমারও বয়স মোটামুটি ধরো 39 বছর হতে চললো। সো কিছুটা বুঝেছি ডাক্তার লোকে কেন হতে চায় এবং ডাক্তার হলে মানুষের কি সুবিধা এবং অসুবিধা হতে পারে। সো ভিডিওটা পজ করে দাও 5 মিনিট, ভাবো আগে ডাক্তার হতে চাও কেন? একটা বড় গাড়িতে ঘুরবে বলে, নাকি বাবা মা বলছে বলে, নাকি আরও বড় তোমার কাছে কোনো পারপাস আছে সেটার জন্য? 5 মিনিট তুমি ভিডিও পজ ভাবো, তুমি 5 মিনিট 5 মিনিটস ভাবো এক্স্যাক্টলি তোমার রিজনটা কি। এবার আমি বলি তোমাদেরকে ডাক্তার হয়ে তুমি কি কি করতে পারো, ডাক্তার তোমার ডাক্তার হওয়াটা কখন সার্থক হবে। তো প্রথমত আমরা ভারতবর্ষে বাস করি, প্রচণ্ড ডাইভার্স কান্ট্রি, যেখানে ওয়ার্ল্ডের আই থিঙ্ক 3rd রিচেস্ট মানুষও এখানে বাস করে, আবার প্রত্যন্ত গরিব মানুষও এখানে বাস করে। আগে থেকেই বলে রাখি, কোনো কিছু যদি পেতে হয় তার পিছনে মানুষকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়। অর্থাৎ যাদের পয়সা আছে তারা পরিশ্রম করে ইনকাম করছে, তাদের ছোট করার জন্য আমি কোনো কথা বলছি না। বাট তুমি ডাক্তার হয়ে তোমার হাতে কতটা পাওয়ার থাকবে, তুমি কি করতে পারবে সেটা ভাবো। যদি তুমি ডাক্তার হয়ে যাও, তোমার কাছে সেই পাওয়ারটা আছে যে ভারতবর্ষের সবথেকে প্রত্যন্ত গ্রামে গিয়ে সবথেকে মুমূর্ষ রোগীটার একটা সামান্য অথবা ন্যূনতম সাহায্য হয়তো তুমি করতে পারবে। একমাত্র তোমার কাছে সেই ক্ষমতাটা থাকবে। তুমি কি সেটা করতে চাও? তুমি কি সেই পাওয়ারটা হাতে রাখতে চাও? তুমি কি আজ থেকে 7 বছর 8 বছর পরে, আমি ধরছি তুমি MBBS করলে, তারপরে MD করলে, তারপর আরও ডিগ্রি হয় হয়তো সেগুলোও করলে, করার পরে তুমি কি নিজেকে দেশের এবং মানুষের, আমি শুধু দেশের বলবো না, আমার দেশের বলাটা আমার বেসিক্যালি আমার মনে হয় মানসিকতাটা ছোট হয়ে যাচ্ছে। সারা পৃথিবীতে প্রচুর মানুষ বিনা চিকিৎসায় মারা যায়, তাদের চিকিৎসার প্রয়োজন। সারা পৃথিবীতে এখনও অনেক জিনিস আছে, অনেক রোগ আছে যার চিকিৎসার এখনও বেরোয়নি, যেখানে তুমি পৌঁছে যেতে পারো। এতটাই নোবেল প্রফেশন হলো ডাক্তারি, একমাত্র তুমি পৌঁছে যেতে পারো। এবার ভেবে দেখো তোমার হাতে কতটা পাওয়ার। আফ্রিকার দেশে হতে পারে কোনো একটা প্রচণ্ড গরিব দেশ আছে যেখানে মানুষ হয়তো খাওয়ার জোগাড় করতে পারে না, সেখানে হতে পারে তুমি গিয়ে তাদের কোনো সাহায্য করলে, মেডিকেল হেল্প দিলে তাদের। তুমি ভাবতে পারছো তাদের কাছে তো তুমি কি? ভগবানের থেকে কিছু কম নয়। আমি কিন্তু ওই মেকি কথা বলছি না, ডাক্তার মানেই ভগবান না। তাদের কাছে তুমি কি? যখন একটা মানুষ মরণাপন্ন হয়ে বিছানায় শুয়ে থাকে শুধুমাত্র একটু চিকিৎসার অভাবে, তার মাথায় যদি একবার তুমি ওই হাতটাও বোলাতে পারো, তাহলে জাস্ট ভেবে দেখো তুমি তার জন্য কি। এবং সেটা যদি তুমি করতে চাও তাহলে আমি বলবো এগিয়ে চলো, কারণ কি তুমি একদম ঠিক পথে এগোচ্ছ। এটাই তোমার মোটিভেশন হওয়া উচিত ডাক্তার হওয়ার। টু সার্ভ দ্য উইকেস্ট, যার কাছে ক্ষমতা নেই তোমার কাছে পৌঁছানো, তোমাকে পৌঁছে যেতে হবে তার কাছে। আর তাই জন্যই আমি এই ব্যাচের নাম দিয়েছি হিলার্স। সো ডাক্তার তো আমি হব, এবার প্রশ্ন কি করে হব। তো আমাদের দেশে ডাক্তার হতে গেলে সর্বভারতীয় স্তরে একটি পরীক্ষা দিতে হয়, পরীক্ষাটার নাম হলো NEET NEET, ঠিক? সো সেই পরীক্ষাটা দিতে গেলে আমাদের এই হিলার্স ব্যাচ সেখানে তোমাকে সাহায্য করবে সেই পরীক্ষাটা ক্লিয়ার করতে। এবং তোমার মনের মধ্যে যদি এই সেবার মানসিকতা থাকে তাহলে কিন্তু তুমি এই পরীক্ষাটা তোমাকে ক্লিয়ার করতে হবে, যাতে তুমি ওই সেবাটা করতে পারো।
যাতে তুমি নিজেকে যোগ্য করতে পারো ওই সেবাটা করার জন্য। যোগ্য হওয়াটা তো দরকার নাকি না? আমি শুধু সেবা করতে চাই অথচ আমার যোগ্যতা নেই। ধরো আমি তোমাদের পড়াবো, আমি তোমাদের পড়াতে চাই কিন্তু আমার নিজের পড়াশুনো নেই, তাহলে কি হবে? সো তুমি সেবা করবে এবং সেটা তোমার গোল, সেই গোলটা অ্যাচিভ করতে গেলে তোমাকে প্রথমে এই এক্সামিনেশানটা ক্লিয়ার করতে হবে। এই এক্সামিনেশানটা ক্লিয়ার করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো রেগুলার রিগোরাস প্র্যাকটিস এবং নিট ওরিয়েন্টেড ট্রেনিং অ্যান্ড প্র্যাকটিস। এটাই আমরা এখানে করতে চলেছি ইন টোটালিটি, একদম পিন পয়েন্টেড। কারণটা ক্লিয়ার হয়ে গেছে তো আমাকে কেন করতে হবে, ওই মেন কারণটা। সো ওই মেন কারণটা যদি ক্লিয়ার থাকে তাহলে এটা করার জন্য আলাদা করে আর 2 বছরে মোটিভেশন রাখার দরকার নেই। আমার মোটিভেশন অটোমেটিক আসা উচিত, মোটিভেশনাল ভিডিও দেখার দরকার নেই যদি আমার কাছে ওই কারণটা ক্লিয়ার থাকে যে আমি এইটা করার জন্য আমি করব, ব্যাস। ঠিক আছে? সো এটা হলো আমাদের মেন গোল। নিট ক্লিয়ার করতে হবে, সেটা করতে গেলে আমাদের প্র্যাকটিস করতে হবে। সুপ্রিস ক্লাসেসের তরফ থেকে আমরা যেটা তোমাদের করাবো সেটা হলো নিট ওরিয়েন্টেড ট্রেনিং অ্যান্ড প্র্যাকটিস রিগোরাস বেসিসে। সো আজকে আমাদের বেসিক্যালি কেমিস্ট্রির ওরিয়েন্টেশন সেশন। সো সেখানে আমি ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিলাম হিলার্স ব্যাচের সম্বন্ধে। এবার এখানেও সোয়ানি ম্যাডাম এবং আমি তোমাদের কেমিস্ট্রিটা নেব, ঠিক আছে? সো ফিজিক্যাল ইনঅর্গানিক এই দুটো পার্ট ম্যাডাম নেবেন, আর অর্গানিক পার্টটা আমরা নেব, মানে আমি নেব, সরি আমরা মানে আমরা তোমরা সবাই মিলে নেব। তুমি আমাকে শেখাবে, আমি তোমাকে শেখাবো, ঠিক আছে? সো আমরা এক্স্যাক্ট নিট ওরিয়েন্টেশানে এটা করব, ঠিক আছে? সো কীভাবে নিটের জন্য ভালো করে ফিজিক্যাল এবং ইনঅর্গানিক কেমিস্ট্রিতে এগোতে হবে সেটা প্রথমে ম্যাডাম বলে দেবেন, তারপর অর্গানিকের পার্টটা আমি বলে দিচ্ছি। স্যার তোমাদের এতক্ষণ যা বললো তাতে তোমরা বুঝতেই পেরেছো যে তোমাদের এখন থেকে নেক্সট 2 ইয়ার্স তোমাদের টার্গেট হবে হচ্ছে নিট অ্যান্ড অনলি নিট। দেখো এটা খুব অবভিয়াস যে নিট দেশের ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট এক্সামস, ক্লিয়ার করাটাও কিন্তু প্রচণ্ড টাফ। তো তোমাদের সেলফ মোটিভেটেড থাকাটা কিন্তু খুব জরুরি। রেগুলার বেসিসে আমরা এক্সপ্লেনেশনস দিয়ে গেলাম, বাট তোমাদের গোল যদি ফিক্স থাকে যে আমি ডক্টর হব এবং 2 ইয়ার্স পরে আই উইল ক্লিয়ার দিস এক্সামিনেশন, আমি এক্সামিনেশনটা ক্লিয়ার করব, তবে সেই ক্ষেত্রে তোমাদের একদম শুরু থেকে ডিসিপ্লিনড ওয়াইজ কিন্তু পড়াশোনা করতে হবে। এবার আমি শুরু করি কেমিস্ট্রির চ্যাপ্টার্স দিয়ে। 11-12-এ কেমিস্ট্রির প্রাইমারিলি 3টে পার্ট থাকে। একটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, আর একটা হচ্ছে কি অর্গানিক কেমিস্ট্রি। এর মধ্যে ফিজিক্যাল অ্যান্ড ইনঅর্গানিক কেমিস্ট্রিটা তোমাদের আমি নেব। ফিজিক্যাল কেমিস্ট্রির ফার্স্ট কী কী চ্যাপ্টার আমাদের পড়তে হবে দেখে নেওয়া যাক ফর ক্লাস 11। ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে some basic concepts of পুরো ফিজিক্যাল কেমিস্ট্রিতে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাতে বাচ্চারা অনেক সময় স্ট্রাগল ফেস করে। তোমরা আইসিএসসিতে স্টয়শিওমেট্রি বলে যে চ্যাপ্টারটা বা মোল কনসেপ্ট রিলেটেড অঙ্ক যে চ্যাপ্টারটাতে করে এসছো, এটা সেই চ্যাপ্টারটারই একটা লার্জার ফর্ম। এখানে তোমরা কনসেন্ট্রেশন টার্মস থেকে শুরু করে ডিফারেন্ট টাইপস অফ ফর্মুলা বেসড নিউমেরিক্যালস তোমাদের করতে হবে। সেকেন্ড চ্যাপ্টার, अगेन ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, অ্যাটমিক স্ট্রাকচার। নামের মধ্যেই চ্যাপ্টারের মানেটা লুকিয়ে আছে।
অ্যাটমিক স্ট্রাকচার মানে ডিফারেন্ট যে মডেলস আমরা ক্লাস 8-এ পড়ে এসেছি, যে বোর্ড অবধি হোপফুলি আমাদের ক্লাস 8-এ পড়া হয়ে গেছে। তারপর থেকে আমাদের ডিফারেন্ট টাইপস অফ অ্যাটমিক মডেলস, আমি ক্লাস 8-এ যখন তোমাদের যারা ক্লাস করেছিলে তোমাদের পড়িয়েছিলাম যে 11-এ এটার একটা লার্জ পোর্শন তোমরা পড়তে চলেছো, এবং ইলেকট্রনিক কনফিগারেশন যখন তোমাদের আমি শিখিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে ইলেকট্রনিক কনফিগারেশন, ধরো অক্সিজেনের অ্যাটমিক নাম্বার যদি সে 8 হয়, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন ছোটোবেলায় আমরা 2,6 লিখতাম, কিন্তু এখন আর এটাকে আমরা লিখবো না, কোয়ান্টাম নাম্বারস দিয়ে আমরা কোয়ান্টাম নাম্বারস আমরা এখানে শিখবো, এবং নতুন টাইপের আমরা ইলেকট্রনিক কনফিগারেশন শিখবো, যেটা পরবর্তীতে আমাদের পিরিয়ডিক টেবিল এবং পুরো গোটা অর্গ্যানিক এবং ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি পড়তে গেলে কাজে লাগবে। এই চ্যাপ্টারটা বড় চ্যাপ্টার, প্রচুর নতুন নতুন জিনিসপত্র শেখার আছে আমাদের, সো ইট উইল টেক অ্যাপ্রক্সিমেটলি 1 month অফ টাইম। 3 নম্বর চ্যাপ্টার, अगेन কেমিক্যাল বলা হয় ক্লাস 11-এর সব থেকে বেশি বা 11-12-এর সব থেকে বেশি ডিফিকাল্ট চ্যাপ্টার হচ্ছে কেমিক্যাল থার্মোডাইনামিক্স। কেমিক্যাল থার্মোডাইনামিক্স সত্যিই একটা ভাস্ট টপিক। ইনফ্যাক্ট থার্মোডাইনামিক্সের কেমিস্ট্রির মধ্যে আর একটা পোর্শন পড়ে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স। তবে ক্লাস 11-12 নিট লেভেলে যে কোয়েশ্চেন্সগুলো আসে সেগুলো আমরা রিগোরাস প্র্যাকটিস শিটস এবং ওয়ার্কশিটস দিয়ে এমনভাবে প্র্যাকটিস করব যাতে এই চ্যাপ্টারটাও আমাদের এক বছরের শেষে বা সেকেন্ড ইয়ার যখন আমরা ক্লাস 12-এ উঠে রিভিশন করব, এটাও আমাদের জন্য ইজি লাগবে, রাইট? ফিজিক্যাল কেমিস্ট্রিতে তোমরা কোনো হিন্ড্রেন্স ফেস করবে না অ্যাজ সাচ, যখন পুরোপুরি ওয়ার্কশিটসগুলো প্র্যাকটিস আমাদের করা কমপ্লিট হয়ে যাবে। 4th চ্যাপ্টার হচ্ছে গিয়ে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। সবকটা ফিজিক্যালের চ্যাপ্টার এর পরেও যেগুলো লিখবো তাদের মধ্যে সব থেকে ছোটো চ্যাপ্টার, কভার করতে সব থেকে কম টাইম লাগে, অঙ্ক আমাদের খুব ফাস্ট হয়ে যাবে, একটা কি দুটো ক্লাসের মধ্যে আমাদের অঙ্ক অ্যান্ড থিওরি ম্যাক্সিমাম 3টে ক্লাস আমাদের লাগবে। ছোটো চ্যাপ্টার, এত কিছু কঠিন কঠিন জিনিসপত্র পড়ার পর তোমাদের এটা খুব ইজি মনে হবে, খুব ইজি মনে হবে। এরপর একটা বিশাল বড় জায়গা আছে, দ্যাট ইজ আয়নিক ইকুইলিব্রিয়াম। প্রচুর কোয়েশ্চেন্স আসে, প্রচুর নতুন কনসেপ্ট শিখতে হবে। অ্যাসিড বেসের একটা প্রিলিমিনারি কনসেপ্ট তোমাদের ক্লাস 10 অবধি ডেভেলপ হয়ে থাকে, সেইটা দিয়ে আমরা শুরু করতে করতে আমরা একেবারে পিএইচ লেভেল অবধি ডিফারেন্ট টাইপস অফ সলিউশনস, তাদের পিএইচ লেভেল কী করে আমরা বের করবো, এটসেট্রা এটসেট্রা, অনেক নতুন নতুন কনসেপ্টস এই জায়গাটাতেও আমাদের শিখবো। তো সব থেকে ছোটো চ্যাপ্টার বলতে পারি যদি, তাহলে সেটা হচ্ছে কি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এত কিছু পড়ার পর তোমাদের এটা অ্যাকচুয়ালি ইজি মনে হবে, তারপর আবার আয়নিক ইকুইলিব্রিয়াম আসছে। ফিজিক্যালে আমাদের লিকুইড স্টেট আমাদের ফিজিক্যালে যেই অ্যাডভান্সডে আছে, ইট ইজ ওকে। নেক্সট এবার চলে আসি আমাদের ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে পিরিয়ডিক টেবিল। সেই পিরিয়ডিক টেবিল যেটা তোমরা ক্লাস 9-এ পড়া শুরু করেছো এবং শেষ হবে 11-এ, থিওরিটা পড়া শেষ হবে 11-এ, প্র্যাকটিস শেষ হবে নিটের পরে, মানে নিট দেওয়ার অবধি তোমরা পিরিয়ডিক টেবিলটা পড়তে হবে। এবং এই জায়গাটাতে খুব ইজি কোয়েশ্চেন্স আসবে, খুব একটা ডিফিকাল্টি এত কিছু পড়ার পর পিরিয়ডিক টেবিল নিয়ে তোমরা ফেস করবে না। কেমিক্যাল বন্ডিং, এটার সম্বন্ধেও একটা প্রিলিমিনারি আইডিয়া তোমাদের হয়ে আছে। কী কী টাইপের বন্ডিং তোমরা শিখেছো এতদিন ক্লাস 10 অবধি? তোমরা শিখেছো আয়নিক বন্ডস, তোমরা শিখেছো হচ্ছে গিয়ে কোভালেন্ট বন্ড, আর একটা শিখেছো কোঅর্ডিনেট বন্ড বা ডেটিভ বন্ড যেটাকে আমরা বলে থাকি। এটা জাস্ট এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনেই থাকবে। তারপর এই চ্যাপ্টারটা অনেক বড় ভাস্ট একটা চ্যাপ্টার এবং ইনঅর্গ্যানিকের জন্য ভীষণ রকমের ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এখানে আমরা ডিফারেন্ট টাইপ অফ মলিকুলার স্ট্রাকচার্স ড্র করতে শিখবো, বা শেপস আমরা কী করে একটা যে কোনো র্যান্ডম মলিকুলার আইডেন্টিফাই করতে পারি, সেখান থেকে গিয়ে আমরা একটা পার্টিকুলার মলিকিউল প্যারাম্যাগনেটিক হয় কী করে, সেটা কালার থিওরিটা অবশ্য তোমরা 12-এ শিখবে, সিএফটিতে সেটা পড়তে হবে আমাদের। যাই হোক, থার্ড চ্যাপ্টার আমাদের, এটা কিন্তু টাইম লাগবে আমাদের। পিরিয়ডিক টেবিল খুব ফাস্ট হয়ে যাবে, কেমিক্যাল বন্ডিং কিন্তু টাইম লাগবে, প্রচুর টাইম লাগবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ইনফ্যাক্ট কেমিক্যাল বন্ডিংয়ের ওয়ার্কশিটস আমরা 12-এ উঠেও আবার প্র্যাকটিস করব, কারণ এত কিছু পড়ার পর কেমিক্যাল বন্ডিংটা বাচ্চারা আস্তে 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 ভুলে যায়। 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে আমাদের পি ব্লক। পি ব্লক অ্যাকচুয়ালি 11-12 মিলে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 অবধি থাকে, বাট ক্লাস 11-এর সিলেবাসে আমাদের গ্রুপ 13 আর গ্রুপ 14 থাকে।
আর 4 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে রেডক্স রিঅ্যাকশনস, রাইট? রেডক্স রিঅ্যাকশনটা 2-3টে মেথড আমাদের পড়তে হয় এবং এটাও কোয়াইট স্কোরিং চ্যাপ্টার এবং ইজি চ্যাপ্টার। নিটের যে কোয়েশ্চেন্সগুলো আসে জেনারেলি ব্যালেন্সিং থেকে আসে, রেডক্সটা খুব বেশি টাইম টেকিং নয়, ছোটো চ্যাপ্টার। মোটামুটি ইনঅর্গ্যানিক আমাদের কেমিক্যাল বন্ডিংটাই সব থেকে বেশি টাইম খাবে। আচ্ছা, এবার বলে দিই আমি একটু ফিজিক্যাল আর ইনঅর্গ্যানিকের জন্য শুধুমাত্র তোমরা নিটের জন্য এনসিইআরটি পড়বে। স্যার এটা ডিসকাস করে নেওয়ার পর আমরা রিসোর্সেসটা একবার আলোচনা করে দেবো ওভারঅল। আচ্ছা, ম্যাডাম তো বলেই দিয়েছে কেমিক্যাল বন্ডিংয়ে অনেক টাইম লাগবে, কিন্তু সমস্যা হলো কেমিক্যাল বন্ডিং ছাড়া অর্গানিক কেমিস্ট্রিতে সমস্যা আসবে। সো অর্গানিকে আমরা কি করব, দেখো যেহেতু কেমিক্যাল বন্ডিংয়ে এখানে সময় লাগবে, সো ডেফিনেটলি কেমিক্যাল বন্ডিং শেষ করার পরে যদি অর্গানিক শুরু করি তাহলে অর্গানিকে আমরা পিছিয়ে পড়ব। ঠিক আছে, আমাদের সব কিছুই ধীরে ধীরে এগোনো উচিত। ফিজিক্যাল শেষ করে ইনঅর্গানিক শেষ করে অর্গানিক, তাহলে কিন্তু প্রচুর দেরি হয়ে যাবে। সো অর্গানিকে যে ফার্স্ট চ্যাপ্টারটা, যেটাকে আমরা বলি বেসিক অর্গানিক কেমিস্ট্রি, এখানে আমরা ইউপ্যাক নমেনক্লেচার, ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস, এটা ছাড়া তোমার বিভিন্ন ধরনের কার্বন অ্যাটম হয় 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এগুলো পড়ব। এবং সেগুলো করার সময় সবার আগে যেটা আমরা করব সেটা হলো বেসিক কেমিক্যাল বন্ডিং, যেটা তোমার অর্গানিকে লাগবে সেটা কিন্তু আমরা এখানে করে নেব। ঠিক আছে, এবং যখন আমরা এগুলো করব প্রতিটা চ্যাপ্টার, তখন কিন্তু ধীরে ধীরে আমরা প্রিভিয়াস ইয়ার নিটের কোশ্চেন, নিট ওরিয়েন্টেড যে কোশ্চেন শিট হয় আমাদের, সেগুলো তোমাদের দিয়ে কন্টিনিউয়াস করাবো। কারণ কি, এখানে দেখো প্রথমেই আমি একটা জিনিস তোমাদের বলেছিলাম, সেটা হলো দিস হোল কোর্স ফর হিলার্স ইজ বেসিক্যালি নিট ওরিয়েন্টেড ট্রেনিং অ্যান্ড প্র্যাকটিস। তোমাকে নিট ওরিয়েন্টেড ট্রেনিং এবং প্র্যাকটিস দেওয়া হবে। ঠিক আছে, কোচিং কিন্তু বলিনি, ইট ইজ নিট ওরিয়েন্টেড ট্রেনিং অ্যান্ড প্র্যাকটিস। ঠিক আছে, সো বুঝতে পারবে তোমরা আমাদের এখানে আমাদের প্ল্যানিংটা সম্পূর্ণ আলাদা। তোমাদেরকে এক্সাম রেডি করাটা হলো বেসিক্যালি আমাদের প্ল্যানিং। ঠিক আছে, সো এখানে ওই বেসিক অর্গানিক কেমিস্ট্রি যখন আমরা করব, তখন আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে, সেটা আমরা করব। ঠিক আছে, একসাথেই করব। আচ্ছা, বিওসি শেষ হয়ে গেলে আমরা করব জিওসি। এবার তুমি বলবে স্যার জিওসি হলো জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, যেটার উপরে অর্গানিক কেমিস্ট্রি দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, জিওসি বলে দিচ্ছি আমি সব ধীরে ধীরে। জিওসি পরে আমরা করব ওআরএম হলো অর্গানিক রিয়াকশান মেকানিজমস। এটাও অনেকে জিওসির পার্টও বলে, অসুবিধা কিছু নেই। আচ্ছা, নাম্বার 4-এ আসবে হাইড্রোকার্বনস। ঠিক আছে, সো জিওসি এবং ওআরএম নিয়ে তোমাদের কিন্তু খুব একটা চিন্তা করার কিছু নেই, কারণ কি আমরা ডিটেলে তোমাদের যেটুকু দরকার নিটের জন্য, যতটা দরকার ততটা এক্স্যাক্ট অ্যামাউন্ট জিওসি এবং ওআরএম আমরা তোমাদের করাবো, যাতে গিয়ে যখন তুমি অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশানগুলো করবে তখন তুমি তার বেসিক কনসেপ্টসগুলো বুঝে রিয়াকশানগুলো করতে পারো, র্যাদার দ্যান টপাটপ মুখস্থ যেটা হয় সেটা যেন না করো। প্রতিটা জিনিস বুঝে, কারণ কি সব কিছুই কি যে কোনো সাবজেক্ট কয়েকটা পিলারের উপর দাঁড়িয়ে থাকে। সিমিলারলি হাইড্রোকার্বনস এবং পরবর্তী দিকে তুমি আরও অনেক অর্গানিকের চ্যাপ্টার পাবে, যে চ্যাপ্টারগুলো কিন্তু এই জিওসি এবং ওআরএমের উপর দাঁড়িয়ে আছে। সো জিওসি করব, ওআরএম করব, হাইড্রোকার্বনস করব। হ্যাঁ, একদম ঠিক বলেছো, 4টে চ্যাপ্টার। তো আমার কাজ কিন্তু তোমাদের জন্য সত্যি কথা বলতে কম্পারেটিভলি অনেকটা কম, মানে উইথ রেসপেক্ট টু ফিজিক্যাল অ্যান্ড ইনঅর্গানিক, অর্গানিকের কাজটা কিন্তু আমার অনেক কম। সো এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ যেটা আমরা করব সেটা হলো প্র্যাকটিস। সো এতটাই প্র্যাকটিস করব যে তোমাকে ক্লাসেই সত্যি কথা বলতে গেলে গুলে খাইয়ে দেবো এটা। ঠিক আছে, কারণ এখানে আমি টাইমটা অনেকটা বেশি পাবো, কম্পারেটিভলি আমি টাইম অনেকটা বেশি পাবো। এবার ফিজিক্যাল কেমিস্ট্রি ম্যাডাম যেটা বললো এখানে অঙ্ক থাকবে, তো এখানে তোমাকে বাড়িতেও কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। ক্লাসে তো করানো হবেই, বাড়িতেও কিন্তু করতে হবে। সো এখানে কিন্তু তোমাকে প্রচুর প্র্যাকটিস করানো হবে, ক্লাসে এখানে প্রচুর প্র্যাকটিস করানো হবে। ঠিক আছে, সো এই হলো টোটাল সিলেবাস। যেভাবে কাভার করব সেটা তোমাদের কাছে একদম ক্লিয়ারলি বলে দিলাম।
কোনো হাইফাই কিছু নেই, ইট ইজ অল অ্যাবাউট হার্ডওয়ার্ক, যেটা আমাকেও করতে হবে, ম্যাডামকেও করতে হবে এবং তোমাদেরও করতে হবে, ঠিক আছে? ইট ডিম্যান্ড স্যাক্রিফাইস, সত্যি কথা বলতে গেলে, ঠিক আছে? বলিদান লাগে, তো বলিদান তো দিতে হবে, অনেক ইচ্ছার অনেক আকাঙ্ক্ষার বলিদান দিয়েই এই এক্সামিনেশান ক্লিয়ার করতে হয়। কারণ যদি মানুষের তুমি সেবা করতে চাও, তোমার নিজের তো অনেক ইচ্ছার কিন্তু বলিদান দিতে হবে, এটা ফ্যাক্ট, ঠিক আছে? সো এবার আমরা আসবো রিসোর্সে। হ্যাঁ, সো রিসোর্সেসের ক্ষেত্রে ম্যাডাম তো বলেই দিয়েছি, ইনঅর্গানিকের তুমি এনসিআরটি করবে, অর্গানিকও এনসিআরটি, আমি ফিজিক্যালটাতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি। ফিজিক্যালটাতে আমি বলবো এনসিআরটি তুমি কিনবেই, এনসিআরটি তো তুমি কিনবেই, অবশ্যই এনসিআরটির যে পিছনে যে অঙ্কগুলো থাকে সেগুলো করবে। কারণ নিটে কি হয়, নিটে ওই অঙ্কগুলোই একটুখানি ডেটা চেঞ্জ করে ওই এনসিআরটির অঙ্কগুলোই দেয়, এবং সেই অঙ্কগুলো আমরাও বিভিন্নভাবে ডেটা চেঞ্জ করে আমাদের যে বিভিন্ন প্র্যাকটিস শিট বলো, ম্যাটেরিয়াল বলো, ওইভাবেই কিন্তু করা। তোমাকে 1000টা বই পড়ার কোনো দরকার নেই, রিসোর্সেস কম রাখবে, রিসোর্সেস কম রাখবে, ঠিক আছে? আর অর্গানিকটা আমি বলে দিচ্ছি একটুখানি আগে, আমি তো এমনিতে প্রচুর প্র্যাকটিস করাবোই। আচ্ছা, অর্গানিকে তুমি এনসিআরটি সাথে রাখবে, প্রথমেই তোমাকে এনসিআরটি করতে হবে না, ঠিক আছে? আমাদের যে শিটগুলো রয়েছে, মডিউলস রয়েছে, এগুলো করবে। সো এক একটা চ্যাপ্টারের যখন শিট মডিউল হয়ে যাবে, তারপরে তুমি এনসিআরটি করে নেবে, এভরিথিং ইজ কভার্ড। শিট মডিউল উইল গিভ ইউ লট অফ মোর প্র্যাকটিস। এনসিআরটিতে তো অত কোশ্চেন নেই, যে কটা কোশ্চেন আছে ওগুলোও করতে হবে, ওগুলো ইম্পর্ট্যান্ট, সাথে এগুলোও করতে হবে। তাহলে কী হবে, তুমি একদম মানে তোমার ফিউচারটাকে তোমাকে ফিউচার প্রুফ বানাতে হবে, সোজা কথা, ঠিক আছে? আর ফিজিক্যালের ক্ষেত্রে, ফিজিক্যালের ক্ষেত্রেও আমরা ফার্স্টে যখন এই চ্যাপ্টারটা কমপ্লিট করব, বাড়িতে গিয়ে তোমরা ফিজিক্যালের ক্ষেত্রে মডিউল থেকে হোমওয়ার্ক করবে, যতটুকু পোর্শন কভার করা হবে সেই অনুযায়ী তোমরা মডেল থেকে তোমাদের টপিক ওয়াইজ ওয়ার্ম আপ থাকবে। এরকমই আমাদের কেমিস্ট্রির মেটেরিয়ালগুলো এরকম থাকবে, ঠিক আছে? এখানে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে টপিক ওয়াইজ ওয়ার্ম আপ দিয়ে দেওয়া থাকবে, প্র্যাকটিস টাইম 1, প্র্যাকটিস টাইম 2, অল্প 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 পোর্শনস করে হোমওয়ার্ক দেওয়া হবে, বাড়িতে গিয়েই ওটা কমপ্লিট করবে। এটা হয়ে গেলে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ব্যাংক সমস্ত এই মডিউলটার মধ্যেই দিয়ে দেওয়া আছে। এছাড়াও চ্যাপ্টারের শেষে আমরা কি করব, আমরা ওয়ার্কশিটস করব। দেখো, একটাই কিন্তু কি, এখানে প্রচুর টাইপের অঙ্ক নানান রকম বই থেকে তোমাকে করতে হবে না, একই টাইপের অঙ্ক রিপিটেডলি এত বারবার করে প্র্যাকটিস করতে হবে যেন তুমি অঙ্কটা দেখলেই বুঝতে পারছো যে তোমাকে কি করতে হবে, এক্স্যাক্টলি কোন ফর্মুলাটা ইউজ করতে হবে। এখানে কিটা কিন্তু নানান রকমের দেশ বিদেশের বই থেকে, বিশাল বিশাল ফরেন অথর্সের বই তুমি কিনে নিলে, প্র্যাকটিস করে নিলে, ইটস নট মানে দ্যাট কাইন্ড অফ অ্যান এক্সাম। তোমাকে এখানে একই জিনিস রিপিটেডলি ফাস্ট করতে হবে, কারণ টাইমটা কিন্তু আমাদের কাছে প্রচুর কম, এবং আমাকে কিন্তু বায়োলজির জন্যও টাইম রাখতে হবে, ফিজিক্সের জন্যও কিন্তু ভাবার টাইম রাখতে হবে। কেমিস্ট্রিতে তোমাকে যদি ভাবতে হয় তাহলে কিন্তু ইউল কিল আ লট অফ টাইম। তোমাকে এইখানে এত বেশি প্র্যাকটিস করতে হবে এখানে, এবং পরবর্তীতে যখন তোমরা 12-এর জন্য প্রিপেয়ার করবে ফিজিক্যালি এত বেশি প্র্যাকটিস করতে হবে। সব তোমরা ইজি কোয়েশ্চেন্সই প্র্যাকটিস করবে। ইজি কোয়েশ্চেন্স মানে কি, যেই টাইপের কোয়েশ্চেন ক্লাসে আলোচনা করা সেটা আমরা তো বলেই দেবো, কী কী টাইপের কোয়েশ্চেন আসবে, কোনটা তোমাদের করতে হবে না, কোনটা বেশি করে করতে হবে, সেটা তো উই উইল হেল্প ইউ আউট ইন দ্যাট এনিওয়ে। বাট তার বাইরে কিন্তু তোমরা যাবে না, তোমরা এই ওয়ার্কশিটস, মডিউলস অ্যান্ড এনসিআরটি, এর বেশি যদি কিছু প্রয়োজন হয় আমরা প্রোভাইড করে দেবো, সেটা আলাদা করে, এর বাইরে কিচ্ছু করার দরকার নেই। আর স্যার বলে দিলেন ইনঅর্গ্যানিকের জন্য এনসিআরটির বাইরে থেকে খুব একটা কোয়েশ্চেন ইনঅর্গ্যানিকে একেবারেই আসে না, এবং অর্গ্যানিকে স্যারের শিটস, আমাদের মডিউল অ্যান্ড দেশের যে বইটা এনসিআরটি। ঠিক আছে, থ্যাংক ইউ।